गेटिंग लाइसेंसिंग विद सिविल सेक्टर ऑफिसर्स और हम लोग जहाँ जहाँ पे जो भी हमारा पोलिंग स्टेशन है हम लोग काम शुरू करें। सर हमारा टोटल 252 सेक्टर। দাদা কত নাম বাদ যাচ্ছে? 2 মাস আগেও আপনাদের যা প্রশ্ন ছিল এখনো সেই একই প্রশ্ন রয়ে গেছে। শুধু 2 মাস আগে কত নাম বাদ যাচ্ছে সম্পূর্ণ ভোটার তালিকা থেকে, আর প্রশ্ন একই রয়ে গেছে, তবে কত নাম বাদ যাচ্ছে 60 লক্ষ থেকে, এই প্রশ্নটা এবার এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, এবার সেই প্রতিবেদনটাই করবো। দাদা কত নাম বাদ যাচ্ছে? ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে কত নাম বাদ যেতে পারে। 58,20,000 নাম প্রাথমিক পর্বেই বাদ চলে গেছিল। তারপর আপনারা দেখলেন ওই মেরে কেটে 7 লাখ নাম বাদ গেল। 5-5.5 লাখ শুনানিতে আসেনি, কিছু ডিলিটেড হয়েছে। ওই 65 লাখের মতন ভোটারের নাম বাদ চলে গেল। কিছু নাম যুক্ত হয়েছে, সেটা কাছাকাছি ওই 2 লাখের কাছাকাছি, মানে মোটের ওপর ওই 63 লাখের মতন নাম বাদ গেল। অ্যাকচুয়ালি কিন্তু 65 লাখ নাম বাদ গেছে, 2 লাখের নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে। মোটের ওপর প্রায় 63 বাদ গেল। আর এই যে বাকি রইল 60 লক্ষ বিচারাধীন, এদের মধ্যে কত নাম বাদ যাচ্ছে? আজ অব্দি দেখতে পাচ্ছি যে মাত্র 3.5 লাখ ভোটার যারা বিচারাধীন, তাদের নামের ফয়সালা হয়ে গেল। বাকি রইল আরো 56.5 লক্ষ ভোটার। যে হিসাবে চলছে তাতে আরো 112 দিন লাগবে। ফলে বুঝতেই পারছেন ভোটের শেষ নোটিফিকেশনের আগে কখনোই এই পুরো বিচারাধীন যারা আছেন তাদের নথি চেক করা একেবারেই অসম্ভব ব্যাপার। আপাতত আজ অব্দি এই সোমবার সন্ধ্যা অব্দি মাত্র 3.5 লাখ বিচারাধীন ভোটারের নথি চেক হয়েছে। যেটুকু নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে আমরা খবর পাচ্ছি তাতে নাকি 75% গ্রিন সিগন্যাল পেয়ে গেছে। অর্থাৎ সেই হিসাবে আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর কিছু করতেই পারছে না। আমি আপনাদের বলেছিলাম যে অ্যাকচুয়ালি সায়েন্টিফিক, ম্যাথামেটিক্যাল এবং জন্ম এবং মৃত্যুর হার দেখে যে ভোটার তালিকা তৈরি হয়, সেটা দেখে বোঝা যাচ্ছে এই রাজ্যে ভুয়ো ভোটার আছে প্রায় 1.5 কোটি। আপনারা জানেন প্রায় 7,60,00,000 কাছাকাছি ভোটার ছিল 2024-এ যারা ভোট দিয়েছে। আমি আপনাদের বলেছিলাম প্রায় 1,60,00,000 ছিল ভুয়ো ভোটার। ধরতে পারা গেছে মাত্র 63 লাখ বাদ গেছে আর 60 লাখ ঝুলে গেছে। মানে ফাইনাল ভোটার তালিকা 28শে ফেব্রুয়ারি প্রকাশ হয়েছে ওই 1,20,23,00,000-কে বাইরে রেখে। তার মধ্যে আমরা জানতে পারছি এই যে 60 লক্ষ যারা বিচারাধীন, তাদের মধ্যে 3.5 লাখের নথি চেক হয়েছে, 75% গ্রিন সিগন্যাল পেয়ে গেছে, মাত্র 25% গ্রিন সিগন্যাল পাচ্ছে না। অর্থাৎ এর মধ্যে ওই 1/4 নাকি বাদ যাচ্ছে, যেটুকু এখন অব্দি জানা গেছে। এই 1/4 গড় অর্থাৎ 25% বাদ যাচ্ছে। এটা যদি 60 লাখে ধরেন, বুঝতেই পাচ্ছেন 15 লাখ দাঁড়াচ্ছে। তাহলে কত দাঁড়ালো? ওই 65 প্লাস 15 মানে হচ্ছে 70-80, ওই 80 লাখ বাদ যাচ্ছে। এর মধ্যে 2 লাখ তো আবার নতুন ভোটার এসছে। মোটামুটি ওই 80 লাখের কাছাকাছি বাদ যাচ্ছে যদি এই অনুযায়ী চলে। এই 60 লাখের মধ্যে কোন কোন জেলায় কত আছে, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, আপনারা মোটামুটি জেনে গেছেন। এই 5টা মুসলিম অধ্যুষিত জেলাতেই বেশি আছে। কিন্তু আজকে যেটা রিপোর্ট যে এই 60 লক্ষর মধ্যে যে 3.5 লক্ষ চেক হয়ে গেছে তার 75% গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন। 25% কি হবে? বাকিরা এখনো সন্দেহের তালিকায় রয়েছে। বাকিদের এখনো ডিলিটেড বলছেই না নির্বাচনী আধিকারিকের দপ্তর। 75% যদি গ্রিন সিগন্যাল পায় তাহলে তো বাকি 25% রেড সিগন্যাল পাওয়ার কথা, তাই তো নাকি? কিন্তু তাদেরকে এখনো বিচারাধীন রেখে দিচ্ছে। শেষ অব্দি আদৌ কতজন বাদ যায় সেটাই হচ্ছে দেখার। কিন্তু এই 60 লাখের মধ্য থেকে কত পরীক্ষা করতে পারবে সেটাই হচ্ছে এখন সবচেয়ে বড় ব্যাপার। দেখতে পাচ্ছি যে এই হারে যদি চলতে থাকে আরো 112 দিন লাগবে। 532 জন জুডিশিয়াল অফিসার এই কাজে নিযুক্ত আছেন। আরো নাকি প্রায় 150-200 জন আসছেন, যেটুকু আমরা জানতে পেরেছি। মোট বিচারাধীন আপনারা জানেন 60,06,675 জন। সোমবার থেকে রবিবার অব্দি এই 7 দিনে মাত্র নিষ্পত্তি হয়েছে 3.5 লাখ কেস। 56,56,000 এখনো বাকি আছে। অর্থাৎ গত 7 দিনে 300 জন জুডিশিয়াল অফিসার দৈনিক নিষ্পত্তি করেছেন 50,000 কেস। একজন অফিসার গড়ে নিষ্পত্তি করেছেন 166 জন ভোটারের নথি দেখে করেছেন। এরম যদি চলতে থাকে তাহলে সময় লাগবে 112-13 দিন, 3 মাসেরও বেশি। কিন্তু সেটা তার সম্ভব নয়। যেটুকু জানতে পেরেছি
আরো 100-200 জন বিচারক চেয়ে পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট। এখন এই 200 জন জুডিশিয়াল অফিসার এলে কাজের সামান্য গতি বাড়বে। তাও যেটা বোঝা যাচ্ছে যে নমিনেশনের ফাইলের মধ্যে খুব বেশি হলে হয়তো 20-25 লাখে পৌঁছতে পারবে। 25 লাখও যদি ধরে দিই তাহলে বাকি 35 লাখের নথি চেক হবে না। এই 35 লাখের মধ্যেও তারা বাদ চলে যাবেন, তারা ভোট দিতে পারবেন না। অর্থাৎ 35 আর ওখানে 65, ওই 1 কোটির কাছাকাছি মানুষ কিন্তু ভোট দিতে পারবে না। কিন্তু নথি চেক করা হয়নি, তারা ভোট দিতে পারবেন না, এটা কিন্তু সুপ্রিম কোর্টে যাবে। এখন সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। আমি আপনাদের বলেছিলাম 10 থেকে 12 তারিখের মধ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে, সেটাই হতে চলেছে। যেটুকু এখন অব্দি জানতে পেরেছি, 9 মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চ এই রাজ্যে 9 তারিখে আসছে। সবার সঙ্গে বৈঠক করবে, বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে, রাজনৈতিক সমস্ত দলগুলোর সঙ্গে বৈঠক করবে, শাসক বিরোধী সবার সঙ্গে বৈঠক করবে। এখানে এসে তারা এই যারা নিরাপত্তার দায়িত্বে থাকবে এই সমস্ত বাহিনীর সঙ্গে তারা বৈঠক করবে এবং ফিরে গিয়ে যতদূর সম্ভব মনে করা হচ্ছে তারা সাংবাদিক সম্মেলন করবে ওই ম্যাক্সিমাম 10 থেকে 12-র মধ্যে। অর্থাৎ আপনারা ধরেই নিন 9 তারিখে ফুল বেঞ্চ যদি আসে, 10 থেকে 12ই মার্চের মধ্যে এই রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। এখন অবধি আমাদের এখানে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার বলে দিয়েছেন আমরা এক দফাতে ভোট করতে প্রস্তুত, কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এখনো এক দফাতে ভোট করতে রাজি নন। এখন অবধি যেটা মনে হচ্ছে 2 বা 3 দফাতে ভোট হবে। যদি 3 দফাতে সর্বাধিক ভোট হয় ধরে নিই, তাহলে দেখতে পাচ্ছি আমরা ওই এপ্রিলের 12 থেকে 27-এর মধ্যে ভোট হবে। আর ওই 29-30 ম্যাক্সিমাম 30 তারিখের মধ্যে, এপ্রিলের শেষের মধ্যেই ভোটের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে, এটাই এখন অব্দি জানা যাচ্ছে। অর্থাৎ আমি যেটা আপনাদের বলেছিলাম সেটাই কিন্তু হতে চলেছে। আজকেও ভার্চুয়াল বৈঠক হলো। আজকে ছিলেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। তিনি নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে বিভিন্ন রকমের বৈঠক করলেন। আজকে একটা বিতর্ক উঠে এসছে, এই যে রিচা ঘোষ, তার নাম নাকি চলে এসছে বিচারাধীন বিষয়। খুব চেঁচামেচি চলছে, কেন এই যে রিচা যিনি বিশ্বকাপ জয় করে দিলেন ভারতের হয়ে, তার নাম কেন বিবেচনাধীন হবে? তাকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বঙ্গবিভূষণ দেওয়া হয়েছে, রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু কি জানা যাচ্ছে রিচার নাম এই 2002-এর তালিকার সঙ্গে লিঙ্ক হয়নি, তার নাম আনম্যাপ ছিল। পরবর্তীকালে চেকিং হয়নি, তার নাম বিচারাধীনে চলে যায়। কেন চেকিং হয়নি নির্বাচন কমিশন পরিষ্কারভাবে ইআরও এবং সংশ্লিষ্ট এআরওদের কাছে জবাবদিহি তলব করেছে যে আপনারা কেন পরীক্ষা করেননি। বা এই যে রিচা ঘোষের যিনি বাবা, রিচা ঘোষের বাবা পরিষ্কার বলছেন যে তিনি সমস্ত কিছু জমা দিয়ে এসছেন, কিন্তু তবু নথি কেন আপলোড হয়নি ইআরও এবং এআরও কে স্পষ্ট করে জানাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তার পাশে কেন আন্ডার অ্যাডজুডিকেশন লেখা হলো? তাহলে কি বদমাইশি করে নির্বাচন কমিশনকে বদনাম করার জন্যই ইআরওরা এই জিনিসটা করলো? এটা কিন্তু এখন বড় প্রশ্নের মুখে এসে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন রিচা ঘোষকে নিয়ে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো করেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মচারীরাই ইআরও এবং এআরও পদে ছিলেন, তারাই বিভিন্ন জায়গায় নথি তোলেননি। আরেকজনের নাম এই বিচারাধীন এসছে, তিনি হচ্ছেন একেবারে তৃণমূলের মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, মালদার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুলের নামও নাকি বিচারাধীন তালিকায়। ফলে এই নিয়েও এটাও নাকি পলিটিক্যাল বিষয় করা হয়েছে, এটা নিয়েও করা হচ্ছে। গৌতম দেব কমিশনের উপর খাপ্পা হয়ে গেছেন। এই হচ্ছে ব্যবস্থা যে রিচা ঘোষের নাম কেন ওঠেনি। শিলিগুড়ি পুরসভার 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিচা ঘোষ, কিন্তু তার নাম কেন ওঠেনি সেই নিয়ে কিন্তু ক্লারিফিকেশন দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এটাকে ইআরও এবং এআরও যে বদমাইশি করেছেন সেটা পরিষ্কার জানা যাচ্ছে, কিন্তু এই বদমাইশির জন্য এদের কি কোনো শাস্তি হবে নাকি নির্বাচন কমিশনের উদ্দেশ্যেই এই বদনামগুলো হবে এবং বিজেপিকে ছোট করে দেখানো হবে? এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। 9 মার্চ রাজ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে দল আসছে। 10 বা ম্যাক্সিমাম 11-র মধ্যে সাংবাদিক বৈঠক হবে এবং এই রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। আরো 200 জন জুডিশিয়াল অফিসার আসছেন আগামী 6 মার্চ। কিন্তু এই 60 লাখের মধ্যে কতজন ভোট দিতে পারেন সেটাই এখন দেখার। কিন্তু 3.5 লাখ যে পরীক্ষা হয়েছে তার মধ্যে 75% কিন্তু সবুজ টিক পেয়ে গেছেন। অর্থাৎ সেই হিসাবে যদি 60 লাখ করেও ফেলা যায়, তার 25% যদি রেড টিক পড়ে, তাহলেও সেটা দাঁড়াবে প্রায় 15 লক্ষ। অর্থাৎ 65-15 প্রায় 80 লাখের কাছাকাছি বাদ যাবে। 80 লাখ যদি বাদ যায় তাহলে জানতে হবে এই রাজ্যে নির্বাচন কমিশন খুব একটা ভালো করে এসআইআরটা করতে পারলো না।
অনেক ভুয়ো ভোটার মৃত ভোটার যে তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারীরা রেখে দিতে পারলো সেটা বলাই যায়, কিন্তু তবু ৮০ লাখ মানেও বিশাল ব্যাপার। এক একটা বিধানসভা আসন থেকে কত করে দাঁড়াচ্ছে 294 দিয়ে ভাগ করে দেখে রাখুন, সেটাও অনেকটা ব্যাপার। কারণ 63টা আসনে ফলাফল হয়েছিল 1 থেকে 5,000-এর মধ্যে, 93 থেকে 94টা আসনে ফলাফল হয়েছিল প্রায় 1 থেকে 10,000 আসনের মধ্যে। ভোট এখন 50-50। এখন ভোটের দিন আর কাউন্টিং এর দিন বিরোধী দল বিজেপি কতটা এই ভোটের দিন এবং কাউন্টিং এর দিন শাসক দল তৃণমূলকে ঠেকাতে পারে, তার উপর এরাজ্যে আগামী দিনের বিধানসভা ভোটের ফলাফল নির্ভর করছে। পরিবর্তন চাই, না হলে বাঁচার কোনো রাস্তা নেই। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে এসআইআর সংক্রান্ত এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।